নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো আজকেও আমার একটা পরীক্ষা ছিল। আজকে রবিবার 17 তারিখ। তোমরা তোমাদের মধ্যে অনেকেই হয়তো আমার সাথেই পরীক্ষা দিতে গিয়েছিলে। আমি পিএসসি ক্লার্কশিপের কথা বলছি। তো হ্যাঁ, রেকর্ডিংটা আমি আজকেই করছি। আমি এইমাত্র পরীক্ষা দিয়ে ফিরলাম, আর এখন আমি বসে বসে রেকর্ডিং করছি। অবশ্য আমি ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। আজকে তোমাদের গল্প পাঠ করে শোনাবে আমারই এক কলেজের জুনিয়র রুদ্রনীল অধিকারী। আর রুদ্রনীল একজন ভয়েস আর্টিস্টের সঙ্গে সঙ্গে একজন দক্ষ লেখকও বটে। ও অনেক গল্প লেখে। এবার আশা রাখছি কোনো না কোনো দিন রুদ্রনীলেরও একটা গল্প আমি তোমাদের শোনাতে পারবো আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের জন্য রুদ্রনীল গল্প পাঠ করবে। আর তোমাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করছি যে 24 তারিখ অর্থাৎ 24শে নভেম্বর 2024 ঠিক বিকেল 5টায় আমি কি বলবো, আমি যে রকমের ভিডিও বানাই তার থেকে একটু সম্পূর্ণ অন্য রকমের ভিডিও আমি বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনও। হয়তো নেক্সট উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর তোমরা 24 তারিখ সেটা শুনতে পাবে। তোমরা কনফার্মেশন পেয়েই যাবে। আমি এখানে আপাতত একটা কনফার্মেশন দিচ্ছি যে 24 তারিখ বিকেল 5টায় তোমরা গল্পটা শুনবে। এবার যদি বাই চান্স না নিয়ে আসতে পারি তখন কিন্তু আমি সেটা তোমাদের জানিয়ে দেবো। কিন্তু হোপফুলি আমি 24 তারিখ বিকেল 5টায় গল্পটা নিয়ে আসতে পারবো, এইটুকু আমি আশা রাখছি। আর গল্পটা কিন্তু বর্তমানের যে পরিস্থিতি, অর্থাৎ সরকারি চাকরির যে পরিস্থিতি, তার ওপর গল্পটা হতে চলেছে সম্পূর্ণটাই। আমার পার্সপেক্টিভে আমি এখনও অবধি যে কটা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি তার পার্সপেক্টিভে আমি একটা গল্প লিখেছি। জানি না গল্পটা তোমাদের কেমন লাগবে, আশা রাখছি ভালোই লাগবে। তারপর দেখা যাক। গল্পটার নাম হচ্ছে সরকারি চাকরি ও আমি। যেহেতু আমার পার্সপেক্টিভেই গল্পটা, তাই আমার ওই জন্যই গল্পর নামটা এটাই রেখেছি, সরকারি চাকরি ও আমি। তো আজকে তোমরা রুদ্রনীলের কণ্ঠে শুনবে একটি রোমাঞ্চকর কাহিনী। এই কাহিনীটাও আমারই লেখা, আর যার নাম হচ্ছে একা একেলা মন। হ্যাঁ, এটার একটা গানও আছে, এই নামে একটা গানও আছে। কিন্তু আমার গল্পটা লেখার সময় এই টাইটেলটাই বেশ ভালো লেগেছিল, একা একেলা মন। আশা করছি গল্পটা তোমাদেরও বেশ ভালো লাগবে। এবার দেখা যাক তারপর কি হয়। আমি তো একটার পর একটা নতুন গল্প দিয়ে যাচ্ছি, আর তোমরা শুনছো। আমি বলবো না তোমরা শুনছো না, কিন্তু আলটিমেটলি সেই যে বুস্ট আপ সেটা আমি কিন্তু পাচ্ছি না, যেটা অনেক দিন আগে পেতাম। কিন্তু সেই বুস্ট আপটা কিন্তু এখন আমি আর পাচ্ছি না। তাই তোমাদের আমি আবারও রিকোয়েস্ট করব, প্লিজ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। কমেন্টটা কিন্তু মাস্ট, আমি এবারে বলেই দিচ্ছি, কমেন্টটা কিন্তু একদম মাস্ট। কমেন্ট তোমাদের করতেই হবে। লাইক তোমরা করবেই অতি অবশ্য, কমেন্ট মাস্ট, কমেন্ট করতেই হবে। সে ভালোই লাগুক আর গল্প যতটাই ভালোই লাগুক আর খারাপই লাগুক, যাই লাগুক, কমেন্টটা মাস্ট। আর প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আমি এতটা খাটছি, সব কিছু ম্যানেজ করে চলার চেষ্টা করছি। কম্পিটিটিভও দিচ্ছি, বিএডও করছি, তার সাথে ইউটিউবটাকেও টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। জানি না কতদিন পারবো, কিন্তু চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি। দেখি তারপর কি হয়। তো অনেকগুলো অতিরিক্ত কথা ইন্ট্রোডাকশনে বলে দিয়েছি, তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। প্রিয়ব্রত মুখার্জির লেখা, অর্থাৎ আমার লেখা গল্প একা একেলা মন। গল্প পাঠে রুদ্রনীল অধিকারী।
ওভার টু ইউ রুদ্রনীল। আমি অভিক, এই পুরনো বাড়ির নীরব বাসিন্দা। একসময় বাড়ি ছিল আনন্দের আখর। প্রতিটি কোণ থেকে ভেসে আসতো হাসির ফোয়ারা, সানাইয়ের সুর, মানুষের কোলাহল। এখন তা নিস্তব্ধতার সমুদ্র। সময়ের অমোঘ নিয়মে সমস্ত কিছু বদলে গেছে। শুধু আমি থেকে গেছি এই চার দেওয়ালের মাঝে। বাড়ির প্রতিটি কোণ আমার চেনা, প্রতিটি দরজা, জানলা, ফাঁকা উঠোনের প্রতিটি ইঞ্চি আমার জানা। তবুও কেমন যেন অজানা শূন্যতা আমাকে আষ্টে-পৃষ্ঠে বেঁধে রেখেছে। গোলাপি রঙের দেওয়ালগুলো এখন ফিকে হয়ে গেছে। উঠোনে যেখানে একসময় রং বেরঙের ফুল ফুটত, সেখানে এখন কেবলই শুকনো পাতা স্তূপ। একটা সময় ছিল যখন আমি এই উঠোনে খেলতাম, পায়ের তালে মাটির গন্ধে মাখামাখি হতাম। মা যখন আমাকে ডেকে বলতেন, অভিক তুই কোথায়, তখন ছুটে যেতাম তার কাছে। সেই দিনগুলো এখন কেবল স্মৃতি। তবে গত কিছুদিন ধরে কেমন একটা অদ্ভুত অনুভূতি ঘিরে রেখেছে আমাকে, যেন কেউ আমার খুব কাছে রয়েছে, অথচ আমি তাকে দেখতে পাচ্ছি না। রাতে যখন ঠান্ডা বাতাস জানালার পর্দা উড়িয়ে নিয়ে যায়, আমার মনে হয় কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের স্পন্দন আমি অনুভব করি, কিন্তু তাকে দেখতে পাই না। এই অদৃশ্য উপস্থিতি, এই নিঃশব্দের মধ্যে লুকিয়ে থাকা সত্তা আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। প্রথম ভেবেছিলাম হয়তো কল্পনা, কিন্তু প্রতিদিন সেই অনুভূতি আরও স্পষ্ট হতে লাগলো। এক রাতে ঘুম ভাঙার পর মনে হলো কেউ যেন আমার খুব কাছ থেকে আমাকে দেখছে, কিন্তু ঘরটা একেবারে ফাঁকা ছিল। অদ্ভুত সেই অনুভূতির সামনে আমি অসহায় বোধ করছিলাম। কেউ যেন আছে অথচ নেই, এমন একটা অবস্থায় আমি আটকে গিয়েছিলাম। আমার চারপাশের এই অদৃশ্য উপস্থিতি আমার মনে এক অদ্ভুত ভীতি সৃষ্টি করেছিল, যার সাথে আমি লড়াই করতে পারছিলাম না। আমার মনে আছে, এক সন্ধ্যায় বাড়ির উঠোনে দাঁড়িয়েছিলাম। আকাশে তখন লালচে আলো ছড়িয়ে পড়েছে, পাখিরা আপন বাসায় ফিরছে। হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। এক অদ্ভুত শীতল বাতাস আমার শরীরে বয়ে গেল। আমি পেছন ফিরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কি ভুল দেখছি, নাকি সত্যিই কেউ আছে? বাড়ির দালানে পা রেখে আমি চমকে উঠলাম, কারণ মনে হলো যেন কেউ আমাকে অনুসরণ করছে। আমি দরজার ফাঁক দিয়ে আর চোখে তাকালাম, কিন্তু সেখানে কিছুই নেই। তবুও সেই অনুভূতি, সেই অদৃশ্য উপস্থিতি আমার শরীরে কাঁপন ধরিয়ে দিল। আমার মনে হলো যেন আমার নিজের বাড়ি আমার অপরিচিত হয়ে গেছে, যেন এর প্রতিটি দেওয়াল, প্রতিটি বৃক্ষ আমাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আমার ভেতরে সেই অদ্ভুত অনুভূতি ক্রমশ বাড়তে লাগলো। আমি কি সত্যিই একা, নাকি কেউ আমার সঙ্গী, কেউ যে আমারই মতোই বাড়ির অন্তর্লোকে বন্দী? একদিন সকালে ঘুম ভাঙতেই অজানা মানুষের পদধ্বনি কানে এলো। জানালার ফাঁক দিয়ে দেখলাম বাড়ির উঠোনে কিছু মানুষের আনাগোনা। তাদের মুখগুলো অস্পষ্ট, যেন কুয়াশার আড়ালে ঢাকা। তারা কি সত্যিই মানুষ, নাকি আমার কল্পনা? তাদের মধ্যে একটা ছোট্ট মেয়ে উঠোনে বসে কাঁদছে। তার কান্নার আওয়াজ আমার হৃদয়কে স্পর্শ করে, কিন্তু যখনই আমি তার দিকে এগিয়ে যাই, সে যেন আমাকে দেখতেই পায় না। কেন এমন হচ্ছে? কেন আমি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছি না? আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে কেউ খেলছে, কিন্তু যখনই সেই মেয়েটির পাশে দাঁড়ায়, সে যেন একদম নিশ্চুপ হয়ে যায়। তার চোখে ভয়ের ছাপ। আমি আর দাঁড়াতে পারি না, পেছনে সরে আসি। তবে এরা কারা? কেন আমার বাড়িতে এসেছে? আমি কিভাবে এই নিঃশব্দের দেওয়াল ভেঙে তাদের কাছে যেতে পারি? দিন যায়, রাত আসে, আমার এই প্রশ্নের কোনো উত্তর পাই না। রাতে ঘুমের সময় বারবার সেই মেয়েটির কান্নার আওয়াজ আমার কানে বাজে। তার চোখে জল ভরে ওঠা, তার হতাশা, তার ভয়, সব কিছুই যেন আমাকে আরও বেশি অস্থির করে তুলছে। আমি নিজেকে প্রতিবার একা দেখেছি, কিন্তু বারবার মনে হয়েছে কেউ যেন আমাকে ঘিরে রেখেছে।
সেই অদ্ভুত শীতল বাতাস, সেই নিঃশব্দের আড়ালে লুকিয়ে থাকা সত্তা, সব কিছুই যেন আমার একান্ত সঙ্গী হয়ে উঠেছে। একদিন রাতে আমার ঘরের জানলাটা হঠাৎই কেঁপে উঠল। বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। পুরো বাড়িটা যেন এক মুহূর্তের জন্য দুলে উঠল, তারপর আবার চুপচাপ হয়ে গেল। এই নিঃশব্দতায় আমি একা আমার খাটে শুয়েছিলাম। মনের মধ্যে এক অজানা ভয়, এক অদৃশ্য আশঙ্কা। গভীর রাত, খাটে এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ যেন মেঝে থেকে উঠে এলো আওয়াজটা। মেঝে থেকে উঠে সেই আওয়াজ আমার শরীরের শীতল স্রোত বয়ে নিয়ে গেল। মনে হলো যেন কেউ মেঝের নিচে পায়ের ছাপ ফেলে হাঁটছে। তো মেঝের নিচে তো কিছু নেই, তবে আওয়াজ কোথা থেকে এলো? সেই রাতেই আমার ভিতরে এক অদ্ভুত অনুভূতির জন্ম হলো। আমি বদ্ধপরিকর হয়ে উঠলাম এই রহস্যের মীমাংসা করতে। আমি পা টিপে টিপে মেঝের চারপাশে হাঁটতে শুরু করলাম। খুঁজে বার করার চেষ্টা করলাম কোথায় সেই আওয়াজের উৎস। আমার মনে হলো মেঝের এক কোণায় একটু ফাঁক আছে। আমি তাড়াতাড়ি সেই জায়গাটা খুঁড়তে লাগলাম। খানিকটা মাটি সরানোর পরই হঠাৎ আমার হাত কিছুর ওপর পড়ল, কিছু শক্ত, কিছু ঠান্ডা, একটা ধাতব বাক্স। আমি সতর্কতার সাথে বাক্সটা বের করে আনলাম। ওপরে ধুলো জমে গেছে, বাক্সটা অনেক পুরনো। যখন খুললাম, তার ভেতর থেকে কিছু কাগজের টুকরো, পুরনো কয়েন আর একটা ছোট্ট ছবি বেরিয়ে এলো। ছবিটা দেখেই আমি চমকে উঠলাম। এটা আমার নিজের ছবি, কিন্তু এ তো অসম্ভব। এই ছবি এখানে কিভাবে এলো? কাগজের টুকরোগুলো পড়তে গিয়ে আমি যেন নতুন কিছু আবিষ্কার করলাম। সেখানে লেখা ছিল আমার জীবনের শেষ দিনগুলোর কথা। আমার মনে যা কিছু ঘটেছিল তার সব কিছু। সেই শেষ দিনটা যখন আমি ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছিলাম, আমার মাথার ভেতর সেই অদ্ভুত চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কেন আমার ভেতর এইসব ভাবনা আসছিল। হঠাৎ পা হড়কে নিচে পড়ে গেলাম, আর তারপর গভীর অন্ধকার। সেই অন্ধকারে ডুবে গিয়ে আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম। আমি জানতাম না আমি মরে গেছি। আমি ভাবতাম আমি এখনও বেঁচে আছি, এই বাড়ির ভেতরেই আটকে আছি। আমি বুঝতেই পারিনি আমি আর এই পৃথিবীর সাথে সম্পর্কিত নই। আমি এক আত্মা যে সময়ের অতল গহ্বরে আটকে আছে। এখন বুঝতে পারছি সেই অজানা মানুষেরা আসলে জীবিত, আর আমি তাদের ছায়া দেখছি। আমি যাদের ভূত ভেবেছিলাম তারা আসলে বেঁচে আছে, আর আমি এই পৃথিবীর আর এক পারের বাসিন্দা, এক মৃত আত্মা যাকে পৃথিবীর আলো থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এখন যখন আমার এই ভ্রান্তির মীমাংসা হয়েছে, আমি বুঝতে পারছি আমার এখানে আর কোনো স্থান নেই। আমি সময়ের এক অসীম স্রোতে ভেসে যেতে প্রস্তুত হচ্ছিলাম। ধীরে ধীরে আমার আশেপাশে সব কিছু ঝাপসায় আসতে শুরু করলো। আমি অনুভব করছিলাম এক অদ্ভুত টান আমাকে এই পুরনো বাড়ি থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই আমার মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। কিন্তু এটা কিসে? কে আমাকে ডাকছে? কেনই আমি বাড়ি ছেড়ে যেতে পারছি না? আমি ফিরে তাকালাম। সেই ছোট্ট মেয়েটি যে এতদিন আমার কাছে ছিল, এখনও বাড়ির উঠোনে দাঁড়িয়ে কাঁদছে। তার চোখের জল আমার হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছে। কিন্তু আমি কি করব? আমি তো আর এই পৃথিবীর অংশ নই। আমি তার কষ্ট দূর করতে পারি না। তবু আমি তার কাছে এগিয়ে গেলাম। আমার মনের ভিতর এক গভীর বেদনা জেগে উঠল। আমি চাইলাম তার হাতটা ধরে বলতে, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। কিন্তু আমি জানতাম এটা করা সম্ভব নয়। আমি তার ছোঁয়া পাবো না, সে আমার অস্তিত্ব অনুভব করতে পারবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মেয়েটি হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসলো। সেই হাসি আমার মনের সমস্ত ভয়কে দূর করে দিল। তার মুখে যেন এক অদ্ভুত প্রশান্তি। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথেই থাকবে, তাই না? তার কণ্ঠস্বর ছিল কোমল, নির্ভীক। আমি অবাক হয়ে গেলাম। মেয়েটি কি তবে আমার অস্তিত্ব বুঝতে পারছে? সে কি আমাকে দেখতে পাচ্ছে? তারপর সে আমার দিকে আরও এগিয়ে এলো এবং আমার হাতে তার ছোট্ট হাতটি রাখলো। আমি শিহরিত হয়ে গেলাম। আমি কি সত্যিই তার স্পর্শ অনুভব করছি? এতদিনের অস্পষ্টতা হঠাৎই স্পষ্ট হয়ে উঠল। আমি বুঝতে পারলাম আমার সাথে সেই মেয়েটির এক অদ্ভুত সম্পর্ক আছে। আমি তার কাছে বাধা পড়ে গেছি। সে আমাকে তার বাড়ির ভিতর নিয়ে গেল, প্রতিটি ঘর, প্রতিটি কোণায়। সেই মেয়েটি আমার সাথে কথা বলল যেন আমি তার খুব আপনজন। তার চোখে মুখে ছিল না কোনো ভয়, কোনো অস্বস্তি। আমি তার হাসি ঠাট্টার সঙ্গী হয়ে উঠলাম। দিন গড়িয়ে রাত এলো, কিন্তু আমাদের মধ্যে কথার ফুরসত ছিল না।
এই মেয়েটি ছিল আমার এই পৃথিবীর সাথে সংযোগের একমাত্র সেতু। তার মাধ্যমে আমি আবার জীবনের স্পর্শ অনুভব করছিলাম। আমি বুঝতে পারলাম যতদিন সে এই বাড়িতে থাকবে আমি এখানেই থাকব। সে আমার সঙ্গী, আমার বন্ধু। আমার ভেতরের শূন্যতা পূর্ণ হয়ে গেল তার সান্নিধ্যে। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। একদিন বাড়ির লোকেরা মেয়েটিকে নিয়ে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমি শুনতে পেলাম তারা শহরে চলে যাবে। আমার মনের ভেতর ভয় বাড়তে লাগলো। যদি সে চলে যায়, আমি কি আবার সেই নিঃসঙ্গতার জালে বন্দী হয়ে যাব? মেয়েটি যখন বিদায়ের জন্য তৈরি হচ্ছিল তখন আমি তার দিকে তাকিয়েছিলাম। সে আমার দিকে ফিরে হাসলো, তার চোখে জল ছিল। সে জানলার পাশে দাঁড়িয়ে বলল, তুমি আসবে তো আমার সাথে? আমি কাঁদতে চাইলাম, কিন্তু পারলাম না। আমি তো এই পৃথিবীর বাসিন্দা নই যেখানে কান্না হয়। মেয়েটি চলে গেল আর আমি আবার একা হয়ে গেলাম। কিন্তু এবার আমার শূন্যতা পূর্ণ হয়ে গেছে। আমি জানি সে আমাকে কখনো ভুলবে না। আর আমি চিরকাল তার পাশে থাকব, তার সাথেই থাকব। হয়তো একদিন সে আবার এই বাড়িতে ফিরে আসবে, আর তখন আমরা আবার একসাথে হব। এখন এই বাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটা জানলা, প্রতিটা দরজা আমাকে নিয়ে কথা বলে। আমি এখন এই বাড়ির অংশ, এই মেয়েটির স্মৃতির অংশ। সময়ের স্রোতে ভেসে যাওয়ার পরিবর্তে আমি এখন সময়ের সাথেই বাস করছি, আর তার স্মৃতির সাথে এক অদ্ভুত সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয়ে আছে। আমি জানি একদিন সময়ের কাঁটা থেমে যাবে, আর তখন আমি চিরকালের জন্য এই বাড়ির স্মৃতি হয়ে যাব। কিন্তু ততদিন পর্যন্ত আমি এখানেই থাকব, অপেক্ষা করব তার ফেরার।